আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.BD ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। আজকে এমবিবিএস পড়তে, আর আজকে আমরা বায়োকেমিস্ট্রির দ্বিতীয় নম্বর যে আইটেম আছে বায়োফিজিক্সের, সেই দ্বিতীয় নম্বর আইটেমটা আজকে আমরা পড়বো। প্রথম আইটেমটা কিন্তু আমি ডেমোস্ট্রেট করে দিয়েছি। তো দ্বিতীয় নম্বর আইটেমে আমার কি কি পড়তে হবে, এখানে কি কি টপিক আছে, সলিউশন আছে, ক্রিস্টালয়েড আছে, কলয়েড আছে, ডায়ালাইসিস আছে, এমনকি আইসোটোপ আছে। তাহলে চলো আজকে আমরা দ্বিতীয় নম্বর আইটেমে যা যা পড়তে হবে, যা যা তোমার জানতে হবে ভাইভাতে এবং কি রিটেনে কি কি তোমার ধরবে, কি কি আসবে, আজকে আমি তোমাদেরকে ডেমনস্ট্রেট করে দেই। হ্যাঁ, তো দেখো যে এখানে এট ফার্স্ট আমাকে এই আইটেমে তোমাকে ধরবে হোয়াট ইজ সলিউশন, ডিফাইন সলিউশন এন্ড ক্লাসিফিকেশন সলিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইভা এন্ড রিটেন। এটা রিটেনে আসবে ভাইভাতে ধরবে। তাহলে সলিউশনের ডিফিনেশনটা আমরা যদি বলি তাহলে এভাবে বলবা যে a solution is a homogeneous mixture of two or more substance, solid, liquid or gas, distributed uniformly among each other to form a single phase. সরাসরি এই ডেফিনেশনটা তুমি বলে ফেলবা। হ্যাঁ, এটাই মেইন ডেফিনেশন। তারপরে আমার সলিউশনের ক্লাসিফিকেশন বলবে। তো সলিউশনের ক্লাসিফিকেশনে আমরা সলিউশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কোয়ালিটেটিভ আর একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কলয়েডাল সলিউশন আর একটা হচ্ছে ক্রিস্টালয়েডাল সলিউশন। কলয়েডাল সলিউশনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা ইমালশন আর একটা হচ্ছে তোমার সাসপেনশন। আর কোয়ান্টিটেটিভ সলিউশনকে দুই ভাগে ভাগ করা যায়, স্ট্যান্ডার্ড সলিউশন আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড সলিউশন। স্ট্যান্ডার্ড সলিউশনে আছে নরমাল, তারপর হচ্ছে মোলার, অসমোলার, এমনকি অসমোলার এবং অসমোলার, আরেকটা হচ্ছে তোমার পার্সেন্টেজ। তো এই কয়েকটা মেন। আর হচ্ছে নন স্ট্যান্ডার্ড সলিউশন আছে আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড আর হচ্ছে তোমার সুপার স্যাচুরেটেড। এই তিন ভাগে ভাগ করা যায়, বুঝতে পারছো? তারপর হচ্ছে তোমার এখন আমার ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এই ক্লাসিফিকেশনটা তোমার রিটেনে আসবে, ভাইভাতে ধরবে। তারপরে এখন আমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ভাইবার জন্য এটা হচ্ছে তোমার এই ডেফিনেশনগুলো, এগুলি তোমরা কি ইন্টারও তোমরা আজকে এগুলি পড়ে এসেছো। এই ডেফিনেশনগুলি এখন এগুলি ইংলিশ ভার্সনে পড়তে হবে। এই নরমাল সলিউশন কাকে বলে, তারপর হচ্ছে মোলার সলিউশন কাকে বলে, মোলার সলিউশন কাকে বলে, অসমোলার সলিউশন কাকে বলে, অসমোলার সলিউশন কাকে বলে, প্রেজেন্ট পার্সেন্ট সলিউশন কাকে বলে, এগুলো ডেফিনেশনগুলি হুবহুব মুখস্থ করে ফেলবা, বুঝতে পারছো? এগুলি বোঝার কিছু নাই, এগুলি মুখস্থ একদম চাইবে। নরমাল সলিউশনকে ইট ইজ এ সলিউশন ইন হুইচ মানে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সলিউট ইজ ডিজলভড ইন 1 লিটার অফ সলিউশন। এটাকে তোমার কি এই তোমার নরমাল সলিউশন বলে, বুঝতে পারছো? তারপরে যে তোমার মোলার সলিউশন যেটা, এটা মোলার, দেখো মোলার সলিউশন ইট ইজ এ সলিউশন ইন হুইচ ইজ 1 mole of solute in dissolved in 1 liter of solution। দেখো নরমাল সলিউশন হচ্ছে তোমার 1 গ্রাম আর মোলার সলিউশন হচ্ছে আমার 1 মোল, মানে 1 মোল। তারপরে মোলার সলিউশনের মধ্যে ইট ইজ এ সলিউশন ইন হুইচ 1 মোল অফ solute is dissolved in a 1 kg। এটার মধ্যে আবার দেখতেছো কেজি, এর মধ্যে এই দুটোর মধ্যে লিটার পাইছে 1 লিটার, এটার মধ্যে আবার কেজি, বুঝতে পারছো? এই ডেফিনেশনগুলি মেন। এখন তোমার খালি কোনটার মধ্যে গ্রাম, কোনটার মধ্যে কেজি, কোনটার মধ্যে তোমার মোল, এটা তোমার খেয়াল করতে হবে। তারপরে হচ্ছে তোমার নরমাল সলিউশনের ডেফিনেশন ধরবে, মোলার সলিউশন ধরবে, অসমোলার ধরবে আর হচ্ছে অসমোলার সলিউশন ধরবে, বুঝতে পারছো? একটা ডেফিনেশন মুখস্থ করে ফেলবা। তারপরে হচ্ছে তোমার এদিক দা স্যাচুরেটেড সলিউশন কাকে বলে এটা পড়বা, আনস্যাচুরেটেড সলিউশন কাকে বলে এটা পড়বা। তারপরে হচ্ছে এদিক দা ক্রিস্টালয়েড সলিউশন আর হচ্ছে কলয়েডাল সলিউশন, এই ডেফিনেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে তোমার টনিসিটি জিনিসটা এটা ধরবে, এটা ভাইভাতে মোস্ট ইম্পর্টেন্ট। টনিসিটি এই এনি সলিউশন হ্যাভিং সেম অসমোটিক প্রেসার এজ দ্যাট অফ প্লাজমা, এটাকে তোমার অসমোস, যেমন 0.9% সোডিয়াম ক্লোরাইড সলিউশন যেটা, এটা নরমাল সলিউশন রয়েছে একটা তোমার কি টনিসিটি। এই নরমাল সলিউশনের ডেফিনেশন আবার ইয়ার এক্সাম্পল তোমার চাইবে, ডেফিনেশন হবে এক্সাম্পল পাবো নরমাল স্যালাইন। তারপরে যে তোমার 5% গ্লুকোজ সলিউশন এন্ড 5% ডেক্সট্রোজ স্যালাইন। তারপরে দাও তো হাইপারটনিক সলিউশন কাকে বলে, তারপরে হচ্ছে তোমার এটা এক্সাম্পল ধরবে, তারপরে হচ্ছে হাইপোটনিক সলিউশন কাকে বলে, এগুলি এক্সাম্পল ধরবে আর ডেফিনেশনগুলি ধরবে। এগুলি পড়লে তোমার মোটামুটি হয়ে যাবে, এগুলি রিটার্নে আসবে। এদিক দিয়ে আর কিছু তোমার পড়তে হবে না। এদিক দিয়ে মেন ভাইভাতে আরেকটা জিনিস ধরবে, তোমার প্রিফার্ড অসমোলারিটি এন্ড অসমোলারিটি। এটা তোমরা ইন্টারও পড়ে এসেছো যে অসমোলারিটি কি আর অসমোলারিটি কি, এটা ডেফিনেশনটা তোমরা পড়ে নিবা, বুঝতে পারছো? তো এটার এই ডেফিনেশনটা বললে তোমার হয়ে যাবে।
তারপরে এদিক দিয়ে আমার হ্যাঁ এখানে নর্মাল স্যালাইনের শর্ট নোট কিন্তু আসবে বুঝতে পারছো। নর্মাল স্যালাইনের শর্ট নোট আসলে ডেফিনিশন লিখবা, তারপরে হচ্ছে তোমার এটা এক্সাম্পল দিবা, তারপরে হচ্ছে তোমার এটার ফর্মুলাটা যদি চাও যে এটাও দিতে পারো, সমস্যা নাই। তারপরে হচ্ছে তোমার নর্মাল স্যালাইনের ইউজ কোথায় কোথায় হয় এটা অনেক সময় ধরে, বুঝতে পারছো। এই যে আমরা নর্মাল স্যালাইন ব্যবহার করি, আমাদের এই নর্মাল স্যালাইনটা কোথায় কোথায় ইউজ হয়, একটা হচ্ছে তোমার কি ইন্ট্রাভেনাস ফ্লুইড ফর কারেকশন অফ ডিহাইড্রেশনের ক্ষেত্রে আমার ইয়ার নর্মাল স্যালাইন দেয়। এই যে দেখো না যে ডায়রিয়া হলে ভমিটিং হলে নর্মাল স্যালাইন আমাদের লাগে দেয়, এটা হচ্ছে 0.9% সোডিয়াম ক্লোরাইড, এটা নর্মাল স্যালাইন। ডিহাইড্রেশনের ক্ষেত্রে কারেকশন অফ ডিহাইড্রেশনের ক্ষেত্রে, তারপরে তোমার রিপ্রেজেন্ট অফ সোডিয়াম এন্ড ক্লোরাইডের ক্ষেত্রে আমাদের অনেক সময় তোমার কি হয় যে তোমার এই সোডিয়াম ক্লোরাইড তোমার রিপ্রেজেন্টের ক্ষেত্রেও তোমার এই নর্মাল স্যালাইন ব্যবহার করে থাকে। তারপরে হচ্ছে তোমার ওয়াশিং পারপোজের ক্ষেত্রে তোমার স্টমাক ওয়াশ, তারপরে হচ্ছে পেরিটোনিয়াল ওয়াশ, ড্রেসিং অফ উন্ড অফ বার্ন এটিসির ক্ষেত্রে নর্মাল স্যালাইন ব্যবহার করে থাকে, বুঝতে পারছো। তারপর তোমার নেজাল ডিকনজেস্টেন্টের ক্ষেত্রে তোমার এটা ব্যবহার করে থাকে চিলড্রেনের ক্ষেত্রে, নিউনেটাল আছে চিলড্রেনের ক্ষেত্রে। তারপর অনলি অ্যাজ অ্যাবসোলুট ডিলুসেন্ট অফ বায়োলজিক্যাল ফ্লুইড হিসেবে এটা বিভিন্ন বায়োলজিক্যাল ল্যাবরেটরিতে তো ল্যাবে তোমার এই নর্মাল স্যালাইনটা ব্যবহার করে থাকে, এটা ইউজটা ইম্পর্টেন্ট। তারপরে তোমার ডিফারেন্স বিটুইন নর্মাল সলিউশন এন্ড দি নর্মাল স্যালাইন, নর্মাল সলিউশন আর স্যালাইনের ডিফারেন্সটা বাইবাতে ধরবে। 0.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড ডিজলভ ইন 100 ml সলিউশন, এটা ডেফিনেশন। আর এটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়াইট অফ সলিউট ডিজলভ ইন 1 লিটার অফ সলিউশন, এটা হচ্ছে আইসোটনিক সলিউশন। নর্মাল স্যালাইনটা হচ্ছে তোমার হাইপারটনিক সলিউশন, এটা হচ্ছে আরবিসি সাসপেন্ড নর্মাল স্যালাইন রিমেন নর্মাল, আর হচ্ছে আরবিসি সাসপেন্ডেড ইন নর্মাল সলিউশন ইন শ্রিঙ্ক। তারপর হচ্ছে তোমার ওয়াটার ইন্ডিকেটেড এজ সোর্স অফ ওয়াটার, আর এটা হচ্ছে তোমার নট সার্চিং ইন কোনো ইন্ডিকেটর হিসেবে কাজ করে না। তারপরে তোমার ডিফাইন এখান থেকে ইম্পর্টেন্ট, এটা একটু পরে নিতে পারো। ডেসি নর্মাল সলিউশন কাকে বলে, ডেসি মানে 10 বুঝে তো। তারপরে 10⁻10 অফ দি নর্মাল সলিউশন ইজ কল্ড ডিসিমোলার সলিউশন। ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এস্টিমেশন অফ দি হিমোগ্লোবিন। তারপরে তোমার হাইড্রোক্লোরিকের 10% সালফোরিক অ্যাসিডের তোমার ল্যাবরেটরি রিয়েজেন্ট হিসেবে তোমার ব্যবহার করা হয়, এটা একটু বাইবাতে ধরে অনেক সময়। ইউনিট অফ মেজারমেন্ট, এটা অনেক সময় রিটেনে আসে, কি অনেক সময় প্রায় সময় আসে, যেমন এসআই ইউনিট। এসআই ইউনিট এটা সরাসরি এসআই ইউনিট বলতে কি বোঝো, এটা ডিফিনেশনটা লিখবা, এটা ইন্টার উপরে আসছে, এমনকি এই যে তোমার ভ্যালুগুলি আছে এগুলি তোমার লিখে ফেললে তোমার এটা হয়ে যাবে, বুঝতে পারছো। অনেক সময় এটা রিটেনে আসে, হ্যাঁ বাইবা থেকে কিছু ধরবে না। ম্যাথমেটিক প্রবলেম এগুলি মূলত আসবে না, এগুলি অনেক সময় অস্পির সময় আসে, কি এটা অস্পিতে ওপর সময় দিয়ে দিবে। এদিক দিয়ে আর কিছু পড়া লাগবে না আমার। এদিক দিয়ে আমার মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর বাইবা এন্ড রিটেন, ডিফাইন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড উইথ এক্সাম্পল। আসবে 100% আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। ক্রিস্টালয়েড কলয়েডের তোমার কি ডেফিনেশন, ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, আসবে বায়োমেডিক্যাল ইম্পর্টেন্ট। তো তাহলে আমরা চলো শুরু পরে এবার। হ্যাঁ, ক্রিস্টালয়েড কলয়েডের A to Z তোমার জানতে হবে। colloid জিনিসটা কি? A colloid may be defined as a substance which in solution cannot pass through the semi-permeable membrane due to in large size। মানে তোমার colloid জিনিসটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার এতই মানে এটা হচ্ছে তোমার ক্যান নট পাস করতে পারে না, এই কলয়েডটা তোমার ক্যান নট পাস করতে পারে না, সেমি মেমব্রেন সেমি পারমিয়েবল মেমব্রেনটা তোমার পাস করতে পারে না, এটা অনেক বড় থাকে, লার্জ জার থাকে, বুঝতে পারছো এই কলয়েডটা। তাহলে আমার কি পাস করতে পারে না আমার এই সেমি মেমব্রেনটা, তোমার আমার যেমন প্লাজমা প্রোটিনগুলি পাস করতে পারে না, যেমন এটা ইম্পর্টেন্ট কলয়েডার অফ প্লাজমা, এটা প্লাজমা প্রোটিন অ্যালবুমিন, গ্লোবিউলিন, তারপরে হচ্ছে ফাইব্রোনোজেন, প্রোথ্রম্বিন, লিপিড, ন্যাচারাল ফ্যাট, তারপরে হচ্ছে লাইপোপ্রোটিন, তারপরে তোমার ফসফোলিপিড, তারপরে হচ্ছে কোলেস্টেরল এস্টার, তারপরে হচ্ছে অ্যান্টিবডি, আইজিএম, আইজিডি, তারপরে হচ্ছে ভেরিয়াস এনজাইম, তারপরে হচ্ছে ব্লাড ক্লটিং ফ্যাক্টর, এগুলি বুঝতে পারছো, এগুলি এক্সাম্পল এবং এগুলি ইম্পর্টেন্ট। এগুলো যদি ক্লাসিফিকেশন যদি চাই তাহলে এগুলি লিখবা। হ্যাঁ, এত এক্সাম্পল। ক্রিস্টালের জিনিসটা কি? কলের দামটা জানলাম। ক্রিস্টালের জিনিসটা হলো তোমার a crystalloid may be defined as a substance which in a solution can pass through the semi-permeable
membrane due to its small size and it cannot be separated by ultrafiltration or contrifugation তার মানে তোমার ক্রিস্টালের জিনিসটা তোমার সেমি মেমব্রেনটা তোমার পাস করতে পারে বুঝতে পারছো কলয়েড কিন্তু পাস করতে পারে না এগুলি বড় থাকে এই সাবস্টেন্সগুলি তাহলে ক্রিস্টালের एग्जांपल কি আছে আমার হ্যাঁ আরেকটা বিষয় ক্রিস্টালয়েড এসে হ্যাঁ এটা হচ্ছে লার্জার সাইজ আমি একটা জিনিস বলতে খেয়াল না এই জিনিসটা ভাইবাতে শুনতে চাই কলয়েডের সাইজটা কত 1 থেকে 100 মিলি ন্যানোমিটার এটা ধরবে আর ক্রিস্টালয়েডের সাইজটা হচ্ছে তোমার 1 ন্যানোমিটারের কম বুঝতে পারছো এটা কিন্তু বাইরেতে জানতে চাইবে এই ইম্পর্টেন্ট ক্রিস্টালয়েডের প্লাজমা কি আছে ইলেক্ট্রোলাইট সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ইটিসি তারপর হচ্ছে গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ইউরিক অ্যাসিড এগুলি एग्जांपल অথবা ইম্পর্টেন্ট এগুলি তোমার ধরবে হ্যাঁ প্রপার্টিজ অফ কলয়েড এন্ড ক্রিস্টালয়েড এই কলয়েড আর ক্রিস্টালয়েডের বৈশিষ্ট্য কি এটা ডিফারেন্সটা অথবা এটা চাইলে তোমার এটা কিন্তু বাইবাতে ধরবে তো ফিজিক্যাল প্রপার্টিজ ভাবে ভাগ করতে পারি আমি আরেকটা হচ্ছে তোমার কি ফিজিক্যাল প্রপার্টিজ মধ্যে সাইজ আমার কলয়েডের সাইজটা 1 থেকে 10 ন্যানোমিটার তার হচ্ছে ভেরিয়েবল শেপ হচ্ছে ইউজুয়ালি স্ফেরিক্যাল তার হচ্ছে ভেরিয়েবল কালার হচ্ছে তোমার গোল্ড সলিউশন ইন রেড তারপর হচ্ছে সিলভার সলিউশন ইজ গ্রে তারপর হচ্ছে সালফেট সলিউশন ইজ কালারলেস টু ফেজ ইট ইজ ডিসফেজড ফেজ এন্ড ডিসপারশন মিডিয়াম এই দুই ভাবে তারপর হচ্ছে লো অসমোটিক প্রেসার থাকবে এটা তারপর হচ্ছে তোমার ইমবাইবেশন অফ ওয়াটার তারপর হচ্ছে তোমার এগুলি হচ্ছে প্রপার্টিজ ডায়ালাইসিস ক্যান নট ডায়ালাইসিস করা যায় না তারপর হচ্ছে তোমার ভিজিবল আল্ট্রা মাইক্রোস্কোপের মধ্যে তোমার ভিজিবল হয় এটা আছে আন্ডার আল্ট্রা মাইক্রোস্কোপের মধ্যে এটা দেখা যাবে বুঝতে পারছো এগুলি হচ্ছে তোমার প্রপার্টিজ তারপর হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট এটার মধ্যে হচ্ছে তোমার ব্রাউনিয়ান মুভমেন্ট তোমার এটাতে ঘটে তারপর হচ্ছে তোমার আর কি টেন্ডাল ফেনোমেনন হয় তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিজের মধ্যে হচ্ছে তোমার ইলেকট্রিক পিএইচ তারপর হচ্ছে ইলেকট্রোফোবিস তারপর হচ্ছে তোমার ডুনেন মেমব্রেন ইকুইভ্যালেশন ক্রাইটেরিয়ার মধ্যে আছে আদার প্রপার্টিজের মধ্যে হচ্ছে তোমার ইন্টারফেশিয়াল টেনশন তারপর হচ্ছে টক্সিট্রফি তারপর হচ্ছে তোমার কোয়াগুলেশন এন্ড সল্টিং আউট তারপর হচ্ছে ক্রোমাটোগ্রাফি তারপরে তোমার আলট্রা সেন্ট্রিফিউগেশন তারপর হচ্ছে আলট্রা ফিল্ট্রেশন এগুলি মোটামুটি যত সবগুলি পড়বা যতগুলি মন থাকে এগুলি ধরবা তারপর হচ্ছে ডিফাইন আইসো ইলেকট্রিক পিএইচ এটা বাইবাতে ডেফিনেশনটা ধরবে এটা পরে নিবা এটা হচ্ছে তোমার ইট ইজ দ্য পিএইচ হুইচ বায়োমলিকুলার এক্সিস্ট এজ এ জুইটার আয়ন তারপরে হচ্ছে তোমার জুইটার আয়ন প্রসেসিং সেম অ্যামাউন্ট অফ দি পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ অন দেয়ার সারফেস উইথ নেট চার্জ 0 এটা ডেফিনেশন এটা পড়বা এটা ইম্পর্টেন্ট একটু দেখে নিবা বাস জুইটার আয়ন জিনিসটা কি এগুলো ইন্টার উপরে আসছো এটা পড়বে মলিকুল দ্যাট কন্টেইন ইকুয়াল নাম্বার অফ পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ দেয়ারফর দি নেট চার্জ বিকাম 0 আর কল্ড জুইটার আয়ন এগুলো ইন্টার উপরে আসছে এটা ডেফিনেশনগুলি পড়ে ফেলবা টেন্ডাল মেননের ডেফিনেশন একটু দেখবা এগুলি আমলে আসবে না তো ক্রিস্টালয়েড কলয়েডের এ টু জেড আমার ডেফিনেশন एग्जांपल তারপর হচ্ছে ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ডিফারেন্স প্রপার্টিজ এগুলি আমার জানলে হয়ে যাবে এগুলি রিটেনে আসবে ভাইবাতে ধরবে কোনো মাফ নাই এগুলি না পারলে ফেল এগুলি তো একদম ইজি যেভাবে বলছি এইভাবে বলে ফেলবা বুঝতে পারছো এগুলি আর গভীরে ঢুকবে না তারপরে আমার আর কি পড়তে হবে এখান থেকে আর কোনো আমার হ্যাঁ আরেকটা হচ্ছে সেপারেশন টেকনিক অফ কলয়েড ডায়ালাইসিস আলট্রাফিল্ট্রেশন আলট্রা সেন্ট্রিফিউগেশন ইলেকট্রোস্কোপিক ক্রোমাটোগ্রাফি তারপর হচ্ছে তোমার সল্টিং আউট আর হচ্ছে অ্যাবজর্পশনের ক্ষেত্রে দাও তারপর আমার কলয়েড ইন ব্লাড প্লাজমা প্রোটিন কি আছে অ্যালবুমিন গ্লোবিন তারপর হচ্ছে ফাইব্রোনোজেন এটা একটু ধরতে পারে বাইবাতে তারপর হচ্ছে লিপিডের মধ্যে কি আছে এগুলো একটু পড়বা এদিক দা কোনো পড়ার নাই এদিক দা ডিফারেন্স কলয়েড ফ্রম ক্রিস্টালয়েড আচ্ছা এটা হচ্ছে রিটেনে বাইবাতে আসবে ডিফারেন্স বিটুইন কলয়েড এন্ড ক্রিস্টালয়েড এগুলি কলয়েড আর ক্রিস্টালয়েড এক পাশে লাগবে এটা আমাদের সময় প্রফে আসছিল ধরছিল এটা পার্টিকেল সাইজ আমি তো বললাম এটার কত এটা হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার আর এটা হচ্ছে 1 ন্যানোমিটারের কম ক্রিস্টালয়েড যেটা সলিড পার্টিকেল এটা হচ্ছে লার্জ কলয়েডটা লার্জ আর এটা হচ্ছে স্মল থাকবে তারপর হচ্ছে
তোমার পারমিয়েবল থ্রু, এটা ক্যান নট পাস, আর ক্রিস্টালয়েড ক্যান পাস করতে পারে। ফিজিক্যাল ফর্ম হচ্ছে তোমার অ্যামফোরাস এন্ড হ্যাজ নো ডিফিশিয়েট শেপ, আর হচ্ছে ক্রিস্টালাইন। অসমোটিক প্রেসার হচ্ছে লো, আর এটা হচ্ছে তোমার হাই। তারপরে হচ্ছে তোমার টিন্ডাল ফেনোমেনন হচ্ছে এক্সিবিট, আর এটা হচ্ছে ডু নট এক্সিবিট। তারপরে হচ্ছে মুভমেন্ট হচ্ছে ব্রাউনিয়ান মুভমেন্ট, এটা হচ্ছে মলিকুলার মুভমেন্ট। ভিজিবল আন্ডার আল্ট্রা মাইক্রোস্কোপের মধ্যে এটা ভিজিবল, আর হচ্ছে নট ভিজিবল, এটা খুবই ক্ষুদ্র। তারপরে হচ্ছে তোমার ডায়ালাইজেবিলিটি, নন ডায়ালাইজেবল, আর এটা ডায়ালাইজেবল। তারপরে হচ্ছে এদিক দা আর কি দিতে পারো, এটা হচ্ছে তোমার সেপারেশন বাই আলট্রাফিল্ট্রেশন এন্ড আলট্রাফিল্ট্রেশন, এটা পসিবল। আর ক্রিস্টালের হচ্ছে পসিবল না। এই কয়েকটা বললে চলে, আর কয়েকটা এক্সাম্পল দিয়ে দিবা, বাস এনাফ। একদম লিখতে পারলে 4-5 মার্ক পেয়ে যাবা। মেমব্রেন এন্ড মেমব্রেন ট্রান্সপোর্ট, এগুলি আমার বেশ একটা পড়বে না, এগুলি ফিজিওলজির পড়া, এগুলি এখান থেকে ধরবেও না। ফাংশন অফ মেমব্রেন, এগুলি ফিজিওলজির পড়া, এগুলি বায়োকেমিস্ট্রিতে মূলত ওইভাবে ধরবে না। ফাংশন অফ মেমব্রেন প্রোটিন এরপরে পড়ে নেবে, এগুলি ফিজিওলজির সেল মেমব্রেনে তোমরা পড়ে দিয়েছে। ট্রান্সপোর্ট, এই টপিকগুলি বায়োকেমিস্ট্রি না, এগুলি বলে দেয়, এগুলি কোনোগুলি বায়োকেমিস্ট্রি না, এগুলি ফিজিওলজির একটা আইটেম, ফিজিওলজিরগুলি এখানে ঢুকিয়ে দিয়েছে। তো এগুলি তোমার পড়তে হবে না, এগুলি ফিজিওলজিতে পড়ে এসেছে, আর এগুলি থেকে জিজ্ঞাসা করবে না, জিজ্ঞাসা করলো এগুলি মোটামুটি পারবাই। এগুলি মোটামুটি ডিফিনেশনটা পড়বা, এটা একটু জিজ্ঞাসা করতে পারে, বায়োকেমিস্ট্রিতে একটু দরকার পড়ে। আর সে অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সফার, এগুলি বায়োকেমিস্ট্রি ধরবে না, এটা ফিজিওলজির পড়া, এগুলি ধরবে না। যেগুলি বলছে এগুলি মেইন পড়া। এখন আমরা আরেকটা টপিকে পড়ে যাব, সেটা হচ্ছে যে তোমার ডায়ালাইসিস, প্লাজমা অসমোটিক গ্যাপ, এই জিনিসটা তোমার রিটার্নে আসবে। ডেফিনেশনটা লিখবা, তারপরে ডেফিনেশনটা কি, ইট মে বি ডিফাইন্ড এজ দি ডিফারেন্স বিটুইন দি মেজার্ড প্লাজমা অসমোলারিটি এন্ড দি ক্যালকুলেট প্লাজমা অসমোলারিটি। তারপর হচ্ছে এটা মেজারমেন্ট অসমোলার গ্যাপের একটা আমার ইকুয়াল মেজার্ড অসমোলারিটি মাইনাস ক্যালকুলেট অসমোলারিটি আপ টু 12 মোল পার লিটার। তারপরে এই যে টাইপ হচ্ছে দুইটা, নর্মাল অসমোলার গ্যাপ, আর একটা হচ্ছে তোমার হাই অ্যাবনর্মাল অসমোলার গ্যাপ। তারপরে সেটা তোমার এটা হচ্ছে তোমার অসমোলার গ্যাপের তোমার কিছু মানে আছে, কজ আছে, যেমন তোমার অসমোলার গ্যাপটা হচ্ছে তোমার বিভিন্ন ক্ষেত্রে কাজে, যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস, তারপর হচ্ছে ক্রনিক রেনাল ফেইলর, হাইপার লিপিডেমিক ডিসঅর্ডার, হাইপার প্রোটিমেটিক ডিসঅর্ডার, তারপর হচ্ছে মাল্টি মায়োলোমা, প্লাজমা সেল ক্যান্সার, তারপর কিটো অ্যাসিডোসিস, তারপর হচ্ছে কিটো অ্যাসিডোসিস, তারপর হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস, তারপর হচ্ছে অ্যালকোহলিক পয়জনিং, এগুলোর ক্ষেত্রে এটা কিন্তু মোটামুটি আসবে। মোস্ট ইম্পর্টেন্ট আর একটা যেটা ডায়ালাইসিস, ডেফিনেশন ডায়ালাইসিস পড়বা, ডায়ালাইসিস ইম্পর্টেন্ট, আর মেকানিজমটা এটা আসবে, শর্ট নোট আসবে, রিটার্ন আসবে। তো ডায়ালাইসিসের ডেফিনেশন রয়েছে, ডায়ালাইসিস ইজ এ প্রসেস অফ সেপারেটিং colloid from crystalloid that may be defined as the movement of a smaller particle through a semi-permeable membrane when submerged in the dilate solvent। ডেফিনেশনটা মুখস্থ করে ফেলবা, তোমার যেটা সহজে নিশ্চিত করতে পারো, কোনো সমস্যা নাই। তো এটার একটা প্রিন্সিপাল অফ ডায়ালাইসিস আছে, এই প্রিন্সিপালটা একটু তোমরা পড়লে বুঝতে পারবা। আর এটা হচ্ছে ফিগারটা একে দিবা, বুঝতে পারছো, এটা শর্ট নোটও আসে, রিটেনে আসবে। ডায়ালাইসিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ডায়ালাইসিসটা তোমরা এটা এই ফিগারটাই আঁকবা, সমস্যা নয়। ডায়ালাইসিস একটা ব্যাগ থাকে, কলয়েডটা থাকে, ক্রিস্টালয়েডটা দেখাবা, সেমি পারমিয়েবল মেমব্রেনটা দেখাবা, তারপর হচ্ছে ডায়ালাইজিং ফ্লুইডটা দেখাবা। এটা লেখার পরে ডিফারেন্সিয়াল লিখবা, আর মেকানিজমটা প্রিন্সিপালটা এটা লিখবা। এটা একটু বোঝার আছে, এই জিনিসটা যদি আমি একটু বলে দেই, এ সলিউশন কন্টেনিং বোথ ক্রিস্টালয়েড এন্ড কলয়েড in placed as a dialyzing bag, মানে ক্রিস্টালয়েড আর কলয়েডের সাথে ডায়ালাইজিং ব্যাগের মধ্যে থাকবে, which is made up of the semi permeable membrane। এই ডায়ালাইজিং ব্যাগটা একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দ্বারা তৈরি করা হয়। দি ডায়ালাইজিং ব্যাগ ইজ দেন দি সাসপেন্ডেড ইন ডায়ালাইজিং ফ্লুইড, এই ডায়ালাইজিং ফ্লুইডের মধ্যে এটা সাসপেন্ড থাকবে, এটা যেমন তারপরে হচ্ছে তোমার ইন এ লার্জ কন্টেন্ট, একটা কন্টেনার ভিতরে। নাও দি মিক্সচার অফ ক্রিস্টাল এন্ড কলয়েড রিমাইন সেপারেটেড ফ্রম দি ডায়ালাইজিং ফ্লুইড অনলি বাই দিস semi permeable membrane of the dialyzing bank. Crystalloid pass through the semi-permeable membrane and enter into the dialyzing fluid, but colloid cannot pass the semi-permeable membrane and remain left in the dialyzing bed. The colloid are eventually separate by crystalloid। বুঝতে পারছো বিষয়টা?
এই আমার এই ডায়ালাইসিস ব্যাগের মধ্যে এই তোমার সেমি পারমেবল মেমব্রেন দ্বারা যখন যুক্ত মানে এটা সেপারেট করে থাকবে তখন ক্রিস্টালয়েড কলয়েড সেপারেট হয়ে যাবে। আমরা জানি কলয়েড হচ্ছে তোমার সেপারেট হতে পারে না, কিন্তু ক্রিস্টালয়েড সেপারেট হতে পারে। এটার মধ্যে আমরা এই ডায়ালাইসিসের মধ্যে ক্রিস্টালয়েড কলয়েড আমরা সেপারেট করতে পারি। এটা এই মেইন প্রিন্সিপালের মধ্যে আমরা এটা কাজ করে থাকি। এটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট আছে, এটা কোথায় কোথায় আমাদের ইউজ করা হয় সেক্ষেত্রে আমরা এখন আমরা জানবো। এটা ফিজিওলজিক্যাল, দেখো ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্ট আছে আমরা during absorption from the intestine vigor food particle colloid and held back তারপরে in the capillary albumin globin cannot pass through the tissue fluid leaving blood vessel তারপরে in the kidney physiological dialysis এই যে কিডনিতে ডায়ালাইসিস করা হয় না, ওইখানে এই প্রিন্সিপালটা কাজ করে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি কি আছে, মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু আসবে। ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি কি আছে আমরা দেখে নেই। ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আমাদের আমার আছে কি, dialysis is applied in the medicine as an artificial kidney and renal failure patient মধ্যে হচ্ছে ডায়ালাইসিস এটা স্থাপন করা হয়। আমরা জানি না ডায়ালাইসিস বলি না যে ডায়ালাইসিস করা হয়, ওই ক্ষেত্রে এটা স্থাপন করা হয়, বুঝছো তো। ইট ইজ ইউজড ইন দি ট্রিটমেন্ট অফ পয়জনিং ক্ষেত্রে এটা ট্রিটমেন্ট করা হয়। দি টক্সিক সাবস্টেন্স দ্যাট কজ দি সিম্পটম অফ দি ইউরেমিয়া ক্যান বি রিমুভ বাই দি ডায়ালাইজিং দি ব্লাড অফ দি ইউরেমিক পেশেন্ট। পয়জনিং পেশেন্টে ইউরেমিক পেশেন্টের ক্ষেত্রে ডায়ালাইসিসের ক্ষেত্রে আমার এটা অ্যাপ্লাই করা হয়, বুঝতে পারছো। তারপরে পেশেন্ট ক্যান বি কিপ alive in reasonable health of many months of dialysis can be even when they are completely anuric or have had both kidney removed। মানে পেশেন্ট এটার মাধ্যমে আমার লাইফ সার্ভাইভ হিসেবে কাজ করে এবং কিছু আমার এটা কমপ্লিট তোমার হচ্ছে বোথ কিডনির রিমুভ, ধরো আমার একটা কিডনি মানে হয়ে গেল, মানে আমার এই আলাদা হয়ে গেল, তখন হচ্ছে ডায়ালাইসিস এই প্রিন্সিপালটা কিন্তু অ্যাপ্লাইটা করা হয়। এভাবে কিন্তু আমার লাইফ সার্ভাইভ হিসেবে আমরা বেঁচে থাকতে পারি, এমনকি ট্রিটমেন্ট করা হয়। ডায়ালাইসিসে তোমার ইম্পর্টেন্ট লিখতে হবে, ডিফিনিশন লিখতে হবে, প্রিন্সিপাল লিখবে আর এই ফিগারটা দিয়ে দিব ওইটা। হ্যাঁ, একটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা রিটেনে আসবে বাইবাতে ধরবে আইসোটোপ এন্ড রেডিও অ্যাক্টিভিটি। আইসোটোপ ডিফিনিশন এক্সাম্পল ধরবে, বুঝতে পারছো। আইসোটোপের ডিফিনিশন এক্সাম্পল ক্লাসিফিকেশনটা ধরবে রিটেনে 100% আসবে, বুঝতে পারছো। তো আমরা পড়ি আইসোটোপের ডিফিনিশনটা ইন্টার উপরে আসছো। আইসোটোপ আর দি অ্যাটমোস্ট অফ দি সেম এলিমেন্ট হ্যাভিং সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্স অ্যাটমিক ওয়েট। আমরা জানি আইসোটোপ মধ্যে কি সেম নাম্বার থাকে কিন্তু ওয়েটটা হচ্ছে তোমার বড়টা হচ্ছে তোমার ভিন্ন থাকে, বুঝতে পারছো। এটাই আমরা আইসোটোপ বলে থাকি। তো আইসোটোপ এক্সাম্পল কি কি আছে, আইসোটোপ অফ দি হাইড্রোজেন হাইড্রোজেন আমরা হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। হাইড্রোজেন 1 যেমন হাইড্রোজেন 2 হচ্ছে তোমার ডিউটোরিয়াম, হাইড্রোজেন 3 হচ্ছে তোমার টিট্রিয়াম। তারপরে ক্লাসিফিকেশন অফ দি আইসোটোপের 2 ভাগে ক্লাসিফিকেশন করতে পারি, স্টেবল আইসোটোপ এমনকি আনস্টেবল আইসোটোপ। স্টেবলের মধ্যে হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে তোমার নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে। আনস্টেবলের মধ্যে আছে তোমার আয়োডিন, তারপরে হচ্ছে তোমার কোবাল্ট, তারপরে হচ্ছে নিকেল, এগুলি। এখন আমার বায়োমেডিক্যাল ইম্পর্টেন্ট অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, এই প্রশ্নটা রিটেনে আসবে, একদম পুরো মুখস্থ করে ফেলবে ক্লাসিফিকেশনটা ইউজটা। আয়োডিন আপটেক টেস্ট, আয়োডিন 131টা ব্যবহার করে থাইরয়েড ডিসঅর্ডারের ক্ষেত্রে, এভাবে লিখবা আয়োডিন 131 যেটা এটা হচ্ছে তোমার থাইরয়েড ডিসঅর্ডার। তবে কোবাল্ট 60 হচ্ছে আমার পার্নিসিয়াস অ্যানিমিয়ার ক্ষেত্রে তোমার ব্যবহার করা হয়। সোডিয়াম 24 হচ্ছে তোমার কি আর্টারিয়া ডিজিজের ক্ষেত্রে ব্যবহার করে। রেডিও অ্যাক্টিভ ডাই আয়োডো ফ্লোরোসেনিক এটা হচ্ছে তোমার ব্রেন টিউমার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফসফরাস 32 হচ্ছে তোমার ম্যালিগন্যান্সির ক্ষেত্রে ব্যবহার করা হয়। অর্গান স্ক্যানের ক্ষেত্রে হচ্ছে বোন স্ক্যান, ব্রেন স্ক্যান, থাইরয়েড স্ক্যানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা হচ্ছে আমার ডায়াগনোসিস ইউজের ক্ষেত্রে আমার এগুলি। তারপরে হচ্ছে আমার থেরাপিউটিক ইউজের মধ্যে আমার কিছু আছে, সেটা হচ্ছে তোমার আয়োডিন 131 এবং আয়োডিন 125 হচ্ছে তোমার হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার ফসফরাস 32 হচ্ছে তোমার পলিসাইথেমিয়া ভেরা অ্যান্টিলিউকেমিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে তোমার গোল্ড 198 হচ্ছে তোমার ম্যালিগন্যান্ট প্লুরাল এন্ড দি কি পেরিটোনিয়াল ইফিউশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর কিছু আমার এক্সামিনেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর যেমন কি এক্সপেরিমেন্টাল হিসেবে কিছু ব্যবহার করে, যেমন
তোমার কি এফই আয়ন আয়রন তোমার 59 হচ্ছে তোমার কি স্টাডি অফ দি অ্যাবজর্পশন মোবিলাইজেশন ট্রান্সপোর্ট অফ ইয়ার আয়রনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে তোমার আয়রন, তারপর হচ্ছে আয়োডিন 131 হচ্ছে ক্যালকুলেশন অফ আয়োডিন ক্লিয়ারেন্স অফ ব্লাডের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোবাল্ট 60 হচ্ছে তোমার স্টাডি অফ অ্যাবজর্পশন অফ ফ্যাটি অ্যাসিড ভিটামিন B12 এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। ফসফরাস 32 ব্যবহার করা হয় স্টাডি অফ দি অ্যান্টিবডি ফর্মেশন। এগুলো ইংলিশে বলবা, আমি হয়তো বাংলা বলতেছি, তোমরা ইংলিশে বলবা কি, এগুলো ইংলিশে একটু তোমার স্ট্যান্ডার্ড মানে বলতে হবে কি। মেজারমেন্ট হিসেবে কিছু ব্যবহার করা হয়, হাইড্রোজেন 1 হাইড্রোজেন 2 হচ্ছে তোমার কি টোটাল বডি ওয়াটার ক্ষেত্রে ব্যবহার করে। এটা কিন্তু এমসিকিউ আসবে, রিটেনও ধরবে, ভাইভাতেও ধরবে। সোডিয়াম 22 হচ্ছে তোমার কি ইসিএফ ভলিউমের ক্ষেত্রে মেজারমেন্ট করা হয়। তারপর হচ্ছে তোমার অ্যালবুমিন আয়োডিন অ্যালবুমিন হচ্ছে 125 প্লাজমা ভলিউমের ক্ষেত্রে। তারপর হচ্ছে তোমার আরবিসির ক্ষেত্রে হচ্ছে তোমার এটা ব্লাড ভলিউম আরবিসির ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা তোমার আসবে, এটা ধরবে। তারপর হচ্ছে আমার 3 হ্যাজার্ড অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ যে আমরা ব্যবহার করি, এটা কিছু ক্ষতিকর দিক আছে। যেমন আমরা অ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা আমরা উপরে যেগুলি বলছি ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট ইউজ মেজারমেন্ট, তারপর হচ্ছে ক্যালকুলেট, ওইগুলি। আর আমার ডিসঅ্যাডভান্টেজ জিনিসটা কি, হ্যাজার্ড 3 হ্যাজার্ড বললে ডিসঅ্যাডভান্টেজ লিখবা। ইমিডিয়েট হ্যাজার্ড, এটা আমার প্রফে আসছিল এই প্রশ্নটা। ইমিডিয়েট হ্যাজার্ড, তার হচ্ছে ডিলাইট হ্যাজার্ড আর হচ্ছে জেনেটিক হ্যাজার্ড। ইমিডিয়েটের মধ্যে হচ্ছে আমার বোন মেরু ডিপ্রেশন হয়ে যাবে, ইমিউন সাপ্রেশন হবে, ড্যামেজ অফ দি ইন্টেস্টিনাল মিউকাস কজিং ডায়রিয়া এন্ড মেল অ্যাবজর্পশন হবে, তারপর হচ্ছে ব্লাডনেস হবে, তারপর হচ্ছে রড এন্ড স্কেল স্কিন হবে, প্রেগনেন্সি ফেটাল গ্রোথ রিটার্ডেশন হবে, কনজেনিটাল মেলফরমেশন হবে, ফিটাল ডেথ হবে, নেনোনেটাল ডেথ হবে। এগুলি আমার ইমিডিয়েট হ্যাজার্ড। তারপর হচ্ছে ডিলাইট হ্যাজার্ডের মধ্যে হবে হচ্ছে আমার কি কার্সিনোজেনেসিস হবে, তারপর হচ্ছে স্টেবিলিটি হবে, তারপর হচ্ছে ক্যাটারেক্ট হবে। এটা হচ্ছে ডিলাইট, একটু দেরিতে হবে। ইমিডিয়েটের মধ্যে এগুলি, ডিলাইট দেরিতে হবে। এগুলি জেনেটিক ইফেক্টের মধ্যে হবে, ডিএনএ ড্যামেজ আর হচ্ছে তোমার মিউটেশন হবে। এই প্রশ্নটা প্রফে আমাদের সময় এসেছিল, তোমাদের সময় আসবে। আরেকটা যে প্রশ্ন, এটা ধরবে এই দ্বিতীয় অ্যাটেম্পটা অনেক বড়, এটার মাধ্যমে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বায়োফিজিক্স আর তোমার এই যে চ্যাপ্টারটা আছে, এটা কিন্তু আমাদের মোটামুটি শেষ হয়ে যাবে, মানে এই বায়োকেমিস্ট্রির এই প্রথম চ্যাপ্টারটা। তারপর হচ্ছে আমার অ্যাসিড বেস থেকে ডেফিনেশন ধরবে। হোয়াট ইজ অ্যাসিড, সাবস্টেন্স হুইচ ডোনেট হাইড্রোজেন আয়ন, যেটা করে এটা হচ্ছে অ্যাসিড। এটার এক্সাম্পল করে টাইপ জানতে পারে, স্ট্রং অ্যাসিড আর হচ্ছে ওয়েক অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের ডেফিনেশন আর হচ্ছে ওয়েক অ্যাসিডের ডেফিনেশন, এই জিনিসটা জানতে হবে। অ্যাসিড হুইচ ডিসোসিয়েটেড র্যাপিডলি অ্যান্ড কমপ্লিটলি আর কল্ড স্ট্রং অ্যাসিড, এই জিনিসটা জানতে চাইবে, এমনকি এটা এক্সাম্পলটা জানতে চাইবে। স্ট্রং অ্যাসিড কি কি আছে, হাইড্রোক্লোরিক, সালফিউরিক। তারপর হচ্ছে ওয়েক অ্যাসিডের মধ্যে কি কি আছে, ওয়েক অ্যাসিডের মধ্যে আমাদের আছে তোমার বাইকার্বনেট, অ্যাসিডিক অ্যাসিড, এগুলি আমার জানতে চাইবে এই জিনিসটা বাস। আর হচ্ছে বেসের ডেফিনেশনটা, বেস ইজ সাবস্টেন্স হুইচ অ্যাকসেপ্ট হাইড্রোজেন আয়ন। এটা টাইপ আমার কি কি আছে, দুইটা টাইপ, স্ট্রং বেস আর হচ্ছে ওয়েক বেস। এটা স্ট্রং বেসের মধ্যে ডেফিনেশনটা জানবে, স্ট্রং বেসের ডেফিনেশনটা। বেস হুইচ ডিসোসিয়েশন কমপ্লিটলি আর কল্ড স্ট্রং বেস। সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে স্ট্রং বেস। ওয়েক বেস হচ্ছে তোমার সোডিয়াম বাইকার্বনেট। আমার পেটে ক্ষুধা লাগছে। তারপরে হচ্ছে তোমার সোর্স অফ অ্যাসিড, এই জিনিসটা জানতে চাইবে, আর কিছু জানতে চাইবে না। এর ডেফিনেশন আসবে, ভাইভাতে ধরবে, এমসিকিউ তো আসবে। ইন্ডিকেট, এগুলি আর আসবে না, এগুলি পড়া লাগবে না। এর মাধ্যমে আমাদের বায়োকেমিস্ট্রি প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল এই দুইটা আইটেমের মাধ্যমে। বিশাল বড় এই 2 নম্বর আইটেমটা যদিও বিশাল বড়, কিন্তু এগুলি মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলি বলছি সবগুলি মোস্ট ইম্পর্টেন্ট। বায়োফিজিক্স চ্যাপ্টারটা এখানে আমরা শেষ করে দিলাম। এটা ফাইনাল আমি কি একদম কি সুপার সাজেশন প্রশ্ন আমি দিয়ে দিব, যেগুলি কার টার্ম প্রফ 100 ইনশাআল্লাহ 100% আসবে ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদিও লেকচারটা বড় হয়েছে, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।